দাদা কেমন আছো? এমনি তো ভালোই আছি, কিন্তু কিছু কিছু কারণের জন্য একটু মন মেজাজ খারাপ আছে। নাহলে আমার মতো লোক সকাল থেকে একটা ভিডিও আনেনি এমনটা সচরাচর হয় না, আমার চ্যানেলে দেখা যায় না। তো এই আর কি ব্যাপার। তো দাদা আমার যেটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে ইউটিউব কমিউনিটি অন্যান্য যে রিভিউয়ার দাদারা রয়েছেন, যেরকম রূপম দা রয়েছেন, সাগরনীল দা আছে, অরিত্র দা আছে। তো এনারা দেখছি আমাদের রিসেন্টলি প্রত্যেক অনেক অনেক সুপারস্টারের সঙ্গে বিভিন্ন ভাবে ইন্টারভিউ নিচ্ছে। তো এবং সেখানে ইভেন্টেও যাচ্ছে। কিন্তু আমরা তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার ক্ষেত্রে আমরা লাস্ট দেখেছিলাম যে তুমি বুমারাং এর ক্ষেত্রে জিদ্দার সঙ্গে যখন নিয়েছিলে। তো তারপরে আমরা তোমার ক্ষেত্রে ওরকম বড় সুপারস্টারের কারোর ইন্টারভিউ দেখতে পাচ্ছি না, তো এটা কেন? দেখ, সত্যি কথা বলতে গেলে প্রথমেই যেটা বলবো যে যখন আমি ফ্যান ক্যাটারিং করা কমিয়ে দিচ্ছি, বা যখন আমি একটু অনেস্টলি কাজ করার চেষ্টা করছি, দেখ ফ্যান ক্যাটারিং করা মানে কি হয়। আমি জানি আমার চ্যানেলে গ্রোয়িং হবে, আমি জানি যে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মিনিমাম ভালো ভিউজ আসবে, দেবদা জিদ্দাকে নিয়ে কথা বললেন, আমি সেটা করতামও। আজ থেকে 2-3 বছর আগে আমি সেটা করতাম, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। কারণ সত্যি কথা বলতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে যদি আমাকে একটা স্ট্যান্ড করতে হয়, অবশ্যই সেখানে ফ্যান ক্যাটারিং খুব দরকার। তো আমার সেইভাবে প্রথম দিকে অডিয়েন্স ছিল, আমি করতামও। কিন্তু একটা টাইমের পর আমার মনে হয়েছিল যে সমস্ত বিষয় নিয়ে কথা বলা দরকার, যেহেতু আমি নিজেকে মুভি রিভিউয়ার বলছি, সমস্ত ব্যাপার নিয়ে কথা বলা দরকার, অনেস্টলি কাজ করাটা দরকার। এবার যে কারণে যারা ফ্যান ক্যাটারিং করছে তাদের কোনো রকম কোনো চাপ টাপ নেই কারোর ইন্টারভিউ না হলে বা কিছু না হলে, কারণ তারা জানে তারা সারাদিন যেগুলো নিয়ে কথা বলছে সেগুলো বলে তাদের একটা মাসিক ইনকাম হয়ে যাচ্ছে, সবকিছুই হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমি যেহেতু নিজেকে একটু চেঞ্জ করেছি, এখন একটু অন্যভাবে কাজ করার চেষ্টা করছি। বাকিরা যেভাবে কাজ করছে বড় ইউটিউবাররা অনেস্টলি দিয়ে, তারা বারবার আমাকে বলেছিল যে আমি অনেস্টলি দিয়ে কাজ করি। তো আমি এখন সেটা যতটা পারি করার চেষ্টা করি। তো এর ফলে কি হচ্ছে, প্রথম কথা নাম্বার ওয়ান, আমার ইনকামটা কমছে, কোনো সন্দেহ নেই, এটা ভিউজ কমছে। আগে আমার যে পরিমাণ ভিউজ আসতো আমি সেই ভিউজটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি চেষ্টা করছি অনেস্টলি দিয়ে কাজ করার। সেটা প্রথম হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে, এই ধরনের জিনিস নিয়ে যখন আমি কাজ করছি একটা মোটিভেশনের দরকার হয়। কারণ প্রথম কথা, যেহেতু আমার ইনকাম করছে, একটা মোটিভেশনের জায়গা থাকে যে আমার এই ইন্টারভিউটা যদি আমার হয়, তাহলে আমার কোথাও গিয়ে একটা চ্যানেলে একটা একটা জায়গা থাকবে যে আমি এই মানুষটার ইন্টারভিউ নিয়েছি। এবার সব ইন্টারভিউ নিয়ে আমার কিন্তু মন খারাপ হয় না, আমি কিন্তু কখনো কোনো সুপারস্টারকে আজ অব্দি ইন্টারভিউ করার জন্য রিকোয়েস্ট করিনি। সেটা বুমবাদা হোক, সেটা দেবদা হোক, সেটা জিদ্দা হোক, কাউকে রিকোয়েস্ট করিনি। প্রত্যেকে নিজের থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে পিআর মারফত, আমি সেগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ করেছি। এবার যেগুলোর ক্ষেত্রে আমাকে একটা আশা দেখানো হয়, আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে সমস্ত রকম বড় বড় আশা আকাঙ্ক্ষা ছেড়ে ইউটিউবে এসে কাজ করছি, তারা অনেক এক্সপেকটেশন নিয়ে থাকে, আমাদেরকে যখন ছোট ছোট আশা দেখানো হয় আমরা অনেক কিছু এক্সপেক্ট করে ফেলি। তো এই যে ছাত্রী নিয়ে ব্যাপারটা এটা হয়েছে, আমি দেখলাম অনেকেই ইন্টারভিউ নিয়েছে। আমি প্রথমে একটা কথা বলি, যারা ইন্টারভিউ নিয়েছে তাদের নিয়ে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই। তারা যথেষ্ট বড় একটা অ্যাচিভমেন্ট করেছে, তাদের চ্যানেলের জন্য একটা বিরাট বড় দিন। আমি নিজে তাদেরকে কিছু জনকে পার্সোনালি মেসেজও করেছি যে আমি খুব খুশি হয়েছি তোমরা এরকম ইন্টারভিউ নিয়েছো। তাদের কোনো দোষও নেই, তাদের হাতে কিন্তু সবটা নেই। যাদের হাতে রয়েছে তারা হচ্ছে পিআর। এবার এই পিআররা কি করে, যখন কোনো একটা ইভেন্টে ডাকছে, এর আগে ছাত্রের, আমি তুই জানিস আমি বেশ কিছু ইভেন্টে গেছি, সেখানে তারা প্রথম থেকে আমাকে বারবার বলে যে তোমাকে এই মিঠুনদের ইন্টারভিউ করিয়ে দেবো, তোমাকে একটা মিঠুনদের আমি ইন্টারভিউ করিয়ে নেবো। আজকে কাবুলিওয়ালার সময়, আজকে প্রজাপতির সময় আমি এক্সপেক্টই করিনি আমি মিঠুনদের ইন্টারভিউ নেবো। আমরা স্বপ্ন দেখি না, কারণ আমাদের জানি স্বপ্ন সব পূরণ হবে না, আমরা দেখি না স্বপ্ন। তো যে ক্ষেত্রে প্রজাপতির সময় বা কাবুলিওয়ালার সময় আমার কোনো রকম কোনো দুঃখ হয়নি। শাস্ত্রীর সময় আমাকে প্রথম থেকে একটা এক্সপেকটেশন দিয়ে রাখা হয়েছিল, যখন এই শাস্ত্র রিলেটেড কোনো 1x1 ইন্টারভিউর জায়গা থাকবে, সেখানে আমি ইন্টারভিউ করার সুযোগ পাবো। যে কারণে আমি কোশ্চেন রেডি করে রাখি। কতটা মানুষ একটা ব্যাপারে এক্সাইটেড হলে যে কোশ্চেন রেডি করে থাকে এত আগে থেকে, আমি সব রকমের কোশ্চেন রেডি করে রেখেছিলাম, আমি কমিউনিটিতে পোস্টও করেছি। তারপর আমি জানতে পারি কালকে, আমায় কিছু জানানো হয় না, আমায় কিছু বলা হয় না, হঠাৎ করে দেখতে পাই যে অনেকে ইন্টারভিউ নিয়েছে। তো সেটা না বিরাট ভাবে একটা ধাক্কা দেয়, প্রচন্ড পরিমাণে ধাক্কা দেয়। কারণ মিঠুনদার ইন্টারভিউ মানে বিরাট কিছু, বিরাট কিছু একটা ব্যাপার। যা যে সমস্ত মানুষরা আমাদেরকে ভাবে আমরা ইউটিউবে কি করছি, আমরা কি করছি, আমরা জীবনে কি করেছি, তাদের কাছে জবাব দেওয়ার জন্য একটা মিঠুনদার ইন্টারভিউ বিরাট কিছু, সারা জীবনের জন্য বলা যেতে পারে একটা বিরাট বড় সম্বল। তো সেইটা যখন হলো না, তখন বিরাট ভাবে ভেঙে পড়েছিলাম। আমি রীতিমতো, আমার এরকমও মনে হচ্ছিল যে ইউটিউব ছাড়ার হয়তো সময় হয়ে গেছে। আমার এটা অনেস্টলি মনে হয়েছিল একটা টাইমের জন্য। এতটা আমার খারাপ লাগছে যে মনে হচ্ছিল ইউটিউব করে কি করবো, অনেস্টলি দিয়ে কাজ করছি, ফ্যান ক্যাটারিং করা ছাড়ছি, অথচ অনেক কিছু এক্সপেক্ট করছি সেগুলো হচ্ছে না। তো সেই হিসেবে প্রচন্ড পরিমাণে খারাপ লেগেছিল। আমার মনে হয় যদি এরকম ডাকা হয়, ইউটিউবারদের নিয়ে করা হয়, সবাইকে ডাকা হোক, সবাইকে সুযোগ দেওয়া হোক। আজকে তুই ধর নতুন ইউটিউব করছিস, নতুন ভাবে ভাবছিস, নতুন ভাবে কিছু করছিস, আজকে তুই দেখছিস তোর মতো সমাজ সাবস্ক্রাইবার নিয়ে কেউ অনেক বেশি সুযোগ পাচ্ছে,
নানা কারণের জন্য নানাভাবে তুই পাচ্ছিস না, তোর কেমন লাগবে? মানুষের তো অপরচুনিটি দরকার, মানুষের তো সুযোগ দরকার, তবে তো সে বড় হতে পারবে, তবে তো সে নিজের জায়গাটা ক্রিয়েট করতে পারবে। তো সেইটার একটা অভাব বোধ হচ্ছিল। তারপর ভেবে দেখলাম অনেক মানুষ রয়েছে যারা আমাকে ভালোবাসে, অনেক মানুষ চায় আমি মন দিয়ে কাজ করি। তো এখন আমি কোনো কিছু এক্সপেক্ট করা ছেড়ে দিয়েছি, জাস্ট কাজে মন দিচ্ছি, দ্যাটস ইট। এই হচ্ছে ব্যাপার। যারা গেছে তাদের জন্য আমি খুবই খুশি, তারা আরো ভালো করে কাজ করুক, তাদের জন্য আমি সত্যিই খুশি। কিন্তু পিয়ারদের এই ব্যাপারটা ভেবে দেখা দরকার, সবাইকে সমানভাবে সুযোগ দাও, না হলে কাউকে দিও না, এটা আমি বারবার বলে এসেছি। এই হচ্ছে ব্যাপার। তো দাদা, আমার যেটা পরবর্তী প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে যখন তুফান বলে সিনেমাটা রিলিজ হয়েছিল, তখন এরকম ভাবে তোমাকে একটা হেনস্থা করা হয়েছিল যে মানে তুমি, যেটা খুব খারাপ লেগেছিল তোমার, তুমি সেটা আমাদের ভিডিওর মাধ্যমেও বলেছিলে এবং সেটা তুমি লিখেও ছিলে যে তুফানে তোমাকে ডাকা হয়েছিল, বাট তারপর সেখানে প্রিমিয়ার নিয়ে তুমি ঢুকতে পারোনি। তো সেটার কারণটা যদি একটু বলো, মানে এটার কারণটা তো বললে, মানে সেটার কারণটা যদি একটু বলো। এই ব্যাপারটা সত্যি কথা বলতে আমিও বুঝতে পারি না। আজকে যখন আমাদেরকে কোনো প্রিমিয়ার টিমারে ডাকা হয়, আজকে আমি একজন মফস্বল এলাকার ছেলে, আমার বাড়ি কিন্তু কলকাতায় নয়, আজকে একটা সাউথ সিটি আমার বাড়ির পাশে নয়, যে রাত্রির 11টার সময় প্রিমিয়ার শেষ হলো আমি বাড়ি চলে আসতে পারবো, আমার পক্ষে সম্ভব হবে না। আমাদের এখানে রাত্রি 10টা 10:30টার পর কোনো বাস আসে না, অনেস্টলি স্পিকিং। তো যে কারণে আমাকে যখন ডাকা হয় বা প্রিমিয়ারে ডাকা হয়, আমি অনেক ভেবেচিন্তে যাই, অনেক ভেবেচিন্তে যাই, গাড়ি টাড়ি ভাড়া করে আমাকে যেতে হয়। এবার সেই হিসেবে তখন আমি গেছিলাম তুফানের প্রিমিয়ারে, আমি তখন সেটা নিয়ে বলেওছিলাম। তো দেখবি, যে প্রিমিয়ারে তুই যদি আগে গিয়ে থাকিস, প্রিমিয়ার একটা ইনভিটেশন দেওয়া হয়, আমরা সবাই জানি। এবার এসডিএফ এর ক্ষেত্রে এই প্রবলেমটা আমি আগেও পড়েছি। দশম অবতারের সময় আমার সঙ্গে হয়েছিল, আমি খুব ভাগ্য ভালো, আমি তখন দেখতে পেরেছিলাম। তুফানের সময় আমার সঙ্গে সেম প্রবলেম করা হয়। আমাদের যে কজন ইউটিউব মুভি রিভিউয়ার রয়েছে প্রত্যেককে ইনভিটেশন পাঠানো হয়, সেম ইনভিটেশন আমাকে যা পাঠানো হয়েছে বাকিদেরও আমি দেখি সেম ইনভিটেশন পাঠানো হয়েছে। হঠাৎ করে আমাকে বলা হয় তোমাকে যে ইনভিটেশনটা পাঠিয়েছে সেটা শুধুমাত্র মিডিয়া কভার করার জন্য, সিনেমা দেখার জন্য নয়। আর বাকিদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা সিনেমা দেখার জন্য। তাহলে আমার কথা হচ্ছে, আমি তো একজন মুভি রিভিউয়ার, তারা সেটা খুব ভালো করে জানে আমি মুভি রিভিউ করি, আমি কোনো ইভেন্ট কভার করি না, কেউ দেখতে পাবে না আমার চ্যানেল ইভেন্ট কভার করা হয়। আজকে এই যে দেবদার যে ইভেন্টটা হলো, আমাকে সেখানে ডাকা কিন্তু হয়েছিল, বাট আমি সত্যি ইভেন্টটা খুব একটা যাই না, যে কারণে আমার পক্ষে যাওয়া পসিবল হয়নি, আমি সেই হিসেবে যাইনি। শাস্তির ট্রেলার লঞ্চও দেখেছি, আমি যাইনি, কারণ আমি ইভেন্ট খুব একটা কভার করি না। এবার তারা কি ভেবে আমার, তাদের মনে হলো যে আমি ইভেন্ট কভার করতে গেছি বা আমি মিডিয়া রিপোর্টিং করতে গেছি, আমি জানি না। তারা আমাকে সেই এক্সকিউজ দিল, আমি অনেক করে রিকোয়েস্ট করি যে আমি অনেক দূর থেকে এসেছি। আজকে তাদের হয়ে আমি বহুবার কিন্তু অনেক কিছু কথা বলেছি, অনেক কিছু নিয়ে প্রমোটও করেছি, তারা রিকোয়েস্ট মানে করেছে বলে এককাল, তো তারা তোমাকে খুব ভালো করেছে। তো এত দূর থেকে একটা ছেলে এলো, গাড়ি ভাড়া করে খরচা করে, একটা তো মানবিকতার জায়গা থাকে যে চলো ভাই, একে হয়তো রিপোর্টিং এর জন্যই দিয়েছি, এ যখন বুঝতে পারেনি সিনেমা দেখতে এসেছে, তাকে একটা টিকিটের আমি ব্যবস্থা করে দিই। তো সেটা শেষ পর্যন্ত করা হলো না, বাইরে বহুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ফিরে এলাম। তো এটার কোনো কারণ আমি কি করে বোঝাবো? ইন্ডাস্ট্রির মধ্যে এই গলতিগুলো হচ্ছে বলেই তো যারা পেছনে পেছনে কাজ করছে তাদের এদিকে এত রাগ। আজকে এটা আমার সঙ্গে হচ্ছে, এরকম ইন্ডাস্ট্রিতে অনেক কলাকুশলীদের সঙ্গেও হচ্ছে। তো এই ব্যাপারগুলো ঠিক করা দরকার, না হলে কিছু বলার নেই জাস্ট। আর দাদা, পরবর্তী যেটা প্রশ্ন, যে তুমিও মানে জিদ্দার ফ্যান, আমিও জিদ্দার ফ্যান, যে জিদ্দার যে আপকামিং ছবি, আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপকামিং ওয়েব সিরিজ খাকিটা বেঙ্গল চ্যাপ্টার, এবং আমরা আরেকটা নামও উঠে আসছে এখন, যে রিবেল বলে একটা ছবি, রেবেল। তো এবার এই ছবিটা নিয়ে অনেকে খুবই এক্সাইটেড, এবং অনেক মানে 30 আপের বেশি ফ্যান মেড পোস্টারও তৈরি হয়ে গেছে। তো এবার সেটা বেশ কিছুদিন আগে আমাদেরকে রূপমদা একটা ভিডিওতে বলেছেন যে এরকম নামে কোনো রকম কোনো ছবি আসছে না, এবং জিৎটা এরকম কোনো ছবি এখনো লক করেননি। তো এটা কতটা পরিমাণে সত্যি, মানে রিবেল আসছে না? হ্যাঁ, আমি রেবেল নিয়ে যখন ভিডিও করি, আমি এই কথাটা কিন্তু বারবার বলেছিলাম যে এটা একটা ইনসাইডার নিউজ, এবং এরকম ইনসাইডার নিউজ আমাদের এখানে অনেকেই এর আগে দিয়েছে। সবটা যে সবসময় মিলেছে তা কিন্তু নয়। আমি খবর পাই খাকির পরে অনেকগুলো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে পারে, যার মধ্যে একটা মাস কমার্শিয়াল মুভি। এবার সেটার কিন্তু একটা টেন্টেটিভ টাইটেল ভাবা হয়েছিল রেবেল, রেবেল কিন্তু অফিসিয়াল নাম না, রেবেল একটা টেন্টেটিভ টাইটেল, যেই টাইটেলটা ভেবে কাজ হচ্ছে, পরে নাম পাল্টেও যেতে পারে। এবার আমি সেই ভিডিওটা করি। এবার যারা এখন প্রশ্ন তোলে, অনেককেই দেখতে পাচ্ছি জিদ্দার সুপারস্টারটা নিয়ে অনেকে প্রশ্ন তোলে, যে জিদ্দা কেন নিজের নামের আগে সুপারস্টার ট্যাগ লাগায়, এরকম অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছি। তো একটা মানুষের কতটা ক্রেজ থাকলে একটা ছোট ইউটিউবার ভিডিও করছে, রেবেল বলে একটা সিনেমা আসছে বলে, সেটার কত ক্রেজ ভাবো, কতজন ফ্যানমেড পোস্টার বানাচ্ছে ভর্তি ভর্তি। বাংলায় পরবর্তীকালে কার জন্য তোমরা এই জিনিস দেখতে পাবে? সে সেই জিৎ দেব। হ্যাঁ, বুম্বাদার জন্য হতো, কিন্তু বুম্বাদা নিজের দোষে সেই ক্রেজটা কমিয়েছে, বুম্বাদাকে নিয়ে প্রচন্ড পরিমাণে হতো এককালে।
ফ্যানমেড পোস্টার ফোস্টার হওয়ায় 2007-08-এর সময় বুমবাদার জন্যই হতো, একদম শুরুর দিকে তখন দেখতাম। তো সেই জিনিসটা বুমবাদা নিজে অফ করেছে, কিন্তু জিৎ দেবের জন্য হয়। তো সেই হিসেবে রেবেল আসার কথা রয়েছে, রেবেল বলে একটা আপকামিং মুভি হতে চলেছে, এটা আমি বলি। এবার রূপম দা নিজের ভিডিওতে এটা বলে, রূপম দার কাছে এটা খবর রয়েছে, রূপম দা জানতে পারে যে এটা এই মুহূর্তে এরকম কিছু হয়তো আসছে না, এবং রূপম দা এটা বলে, আমি কিন্তু সেটা আমার ভিডিওতে বলেওছিলাম অলরেডি, যে নেটফ্লিক্সে খাকির যতদিন না অ্যানাউন্সমেন্ট হচ্ছে, জিদ্দার চুক্তিতে জিদ্দার কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট করতে পারবে না। ভালো করে রূপমদার ভিডিওটা দেখলে দেখবে রূপমদা একই কথা বলেছে। তো আমি কিন্তু মানে চেষ্টা করি অফিসিয়াল সোর্সেই খবর দেওয়ার, নাহলে আমি তো নানা সময় অনেক ভিডিওই করতে পারি। ফ্যানমেড পোস্টার নিয়ে আমি কটা ভিডিও করেছি, একটাই করেছিলাম, বাকি 6-7টা ফ্যানমেড পোস্টার এসছে, আমি একটাও ভিডিও করিনি। তো আমার কাছে খবরটা হচ্ছে এটা হচ্ছে, এবার খুব শীঘ্রই হয়তো আমরা অ্যানাউন্সমেন্ট পাবো। এটা বারবার বলে রাখছি, রেবেল নাম নাও হতে পারে, নাম কিন্তু পাল্টে যেতে পারে, তবে সেটা একটা মাস অ্যাকশন মুভি হবে। খাকি আসার পরে আমরা সেটা অ্যানাউন্সমেন্ট পাবো, বা জিদ্দার জন্মদিনে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর দাদা দেবদার যেটা আপকামিং ছবি আমরা জানি, পরপর দুটো ছবি রয়েছে, টেক্কা এক খাদান, এবং তারপরে জানুয়ারি মাসে অভিজিৎ সেনের সঙ্গে ছবিটা রয়েছে। তো এই তিনটের মধ্যে মানে তুমি তো, আমরা সবাই এক্সাইটেড একটু বেশি খাদান নিয়ে। তো অনেকে বলছে, যেটা তুমিও ভিডিও করেছিলে, যে খাদানই হয়তো হতে পারে যে টেক্কার ভিলেন। তো কারণ খাদানটা একটা মাস পরিমাণে লোক এক্সাইটমেন্ট রয়েছে, বাট টেক্কার ক্ষেত্রে নেই। তো টেক্কার ক্ষেত্রে মানে কেন সেটা নেই যদি একটু বলো, আর মানে টেক্কার ক্ষেত্রে প্লেস মানে প্রমোশনটা কি ঠিকঠাক ভাবে হচ্ছে না, তো এটা যদি একটু বলো। টেক্কা এমন একটা সিনেমা যেটা কোনো প্রমোশন সত্যি কথা বলতে গেলে দরকার হবে না। টেক্কাতে দেব রয়েছে, টেক্কাতে সৃজিত রয়েছে, এইটাই সব থেকে বড় প্রমোশনের জায়গা। মানুষজন জানে পুজোতে একটা সিনেমা আছে যেখানে সৃজিত পরিচালনা করেছে, সেটাতে দেব রয়েছে, এটাতেই যা প্রমোশন হওয়ার হয়ে গেছে। এমন কোনো লোক নেই যে টেক্কা আসছে জানে না। এবার সিনেমার ট্রেলারে কত ভিউজ আসছে, গানে কত ভিউজ আসছে, এগুলো কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। আজকে মেন্টালে যে গানটা এসেছিল, ওই যে প্রথম যে গানটা মাস কমার্শিয়াল যে সংটা এসেছিল, সেটা প্রায় 10 থেকে 12 মিলিয়ন ওই ভিউজ এনেছিল। ওই এবং গানটা ওই নিয়ে, কি একখান গান বানাইছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গানটা হিউজ পরিমাণে একটা ভিউজ আনে, এবং প্রচুর পরিমাণে লোক ওটা নিয়ে রিলসও করে, কথাও বলে। তো সিনেমার বক্স অফিসে কি সেই প্রভাবটা পড়েছে? সেই 10 মিলিয়ন লোক কি সিনেমা হলে গেছে? আলটিমেটলি যায়নি। এবার তুমি ভেবে দেখো, অযোগ্য ট্রেলার এসছে, অযোগ্য ট্রেলারে ভিউজই আসেনি, মাত্র 5 লাখ মতো ভিউজ, তাও সেটা রিলিজের পরে, আগে মাত্র 3 লাখ মতো ছিল। সেটা এই বছর বক্স অফিসে নাম্বার 1 স্পটে রয়েছে। তো যে পাবলিক হলে যাবে, তারা অলরেডি ঠিক করে নেয় যে আমরা এই পরিমাণ দর্শক এই সিনেমাটা দেখবো, সেটাই কিন্তু বক্স অফিসে একটা ভালো রকম কিন্তু জায়গা আনে। আজকে চেঙ্গিসের থেকে আমি বলবো বুমেরাং এর রেসপন্স মাল্টিপ্লেক্সে বেটার এসছে, প্রত্যেকটা দিন আমরা সেটা দেখলেও বুঝতে পেরেছি। আর আমরা যদি ভেবে দেখি, চেঙ্গিসের থেকে কিন্তু বুমেরাং ট্রেলার বা গানের ভিউজ কিন্তু কম এসছে। তো এইটা ভুল কথা, যে সোশ্যাল মিডিয়ায় যেটা হাইপ থাকছে সেটাই বিরাট কিছু করছে, এটা পুরো ভুল কথা। টেক্কা আমার মনে হয় ভয়ানক কিছু একটা করতে চলেছে। দেবদার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি কি লেভেলের দিয়েছে, অনবদ্য পারফরমেন্স দিয়েছে, এবং দেবদার জীবনের একটা সেরা কাজ সম্ভবত এটা হতে চলেছে। প্লাস পুজো একটা এমন টাইম, সব সিনেমাই চলবে। তবে একটা কথা আমি বলবো, শাস্ত্রীর ট্রেলার দেখে আমার কিন্তু মনে হচ্ছে এটা কড়া টক্করে চলে, মানে কড়া টক্করে একটা চলে এলো। আমি ভেবেছিলাম লড়াইটা বেসিক্যালি বুমেরা এই বহুরূপী আর টেক্কার মধ্যে হবে, কিন্তু শাস্ত্রীর ট্রেলার এত ভালো হয়েছে, সেটার যা রেসপন্স এসছে, এবার কিন্তু ভাই লড়াইটা সহজ হবে না। দেবদাকে রীতিমতো স্যান্ডউইচ হয়ে লড়তে হবে, এটা সত্যি কথা। শাস্ত্রীর ট্রেলার দারুণ রেসপন্স এনেছে। তো এটা ভুল কথা যে হাইপ নেই, ওই হাইপে কিচ্ছু হবে না, যা হবার বক্স অফিসে দেখা যাবে। এবং আমার মনে হয় পুজোর সময় সিনেমাটা দুর্দান্ত চলবে। শ্রীজিতের মানে পুজোর সময় ট্র্যাক রেকর্ড বরাবরই ভালো। চতুষ্কোণের কি খুব হাইপ ছিল? চতুষ্কোণ যখন এসেছিল হাইপই ছিল না, তো বক্স অফিসে কি করেছে আমরা সবাই জানি। তো এই ব্যাপার। তো দাদা তোমার যে ইন্টারভিউটা ছিল, তুমি যখন বেশ কিছু প্রধানের সময় মানে বেশ কিছু মাস আগে যখন তুমি প্রধান চক্রবর্তী ইন্টারভিউ নিয়েছিলে, তো তখন তুমি ওনাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলে যে আমানুষ ফ্রি আসছে নাকি। তো উনি বলেছিল যে এই মুহূর্তে কিছু আসছে না, বাট পরবর্তীকালে যদি ভাবনা চিন্তা হয় তখন তো এলেও আসতে পারে। বাট সোহম চক্রবর্তীকে তো আমরা ছোটবেলা থেকে একটা কমার্শিয়াল ভাবে দেখে এসেছি, এবং এখন নতুন ছবির মধ্যে যে টিভিতে আমাদের যে ছবিগুলো দিত, আহমেদ প্রাপ্তি বা হচ্ছে আরেকটা কি ছবি দিয়েছিল, তো তারপর কলকাতার হ্যারি, এই ছবিগুলো একদমই কমার্শিয়াল ছবি না। তো বহুদিন পর এরকম শাস্তি একটা মানে কমার্শিয়াল, ফুললি কমার্শিয়াল ছবি না হলো, সেখানে একটা কমার্শিয়াল ভাইব রয়েছে। তো সেটা তুমি কতটা এক্সাইটেড, মানে সোহম দাকে কি পুরোনো সোহম দাকে কমার্শিয়ালে? আমি তো সোহমদার বড় ফ্যান। আজকে দেবদা জিদ্দাকে নিয়ে যতই কথা বলি যাই বলি, আজকে মানে যখন আমি প্রেমামা দেখতে গেছিলাম, অমানুষ দেখতে গেছিলাম, জানেমান দেখতে গেছিলাম,
তখন সোমকে নিয়ে একটা অদ্ভুত একটা অবসেশন ছিল ওই টাইমটাতে। মানে দেবজিতের পর সোম আমরা এটা ধরেই নিয়েছিলাম যে এই তিনজন কাঁপাবে টলিউড, এই ভাবনা মাথার মধ্যে ঢুকে গেছিল। তারপর আমরা দেখেছি সোম আস্তে আস্তে নিজেকে শেষ করেছে কিভাবে, নানা কারণের জন্য এইভাবে। তো এখন কিন্তু সোহম ভালোভাবে একটা কামব্যাকের চেষ্টা করছে। আজকে যেমন হিরণ সিরিয়াস না নিজের কেরিয়ার নিয়ে, হিরণকে দেখেই বোঝা যায় নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস নয়। সোহমদা কিন্তু সেটা নয়, সোহমদা পলিটিক্স করার পাশাপাশি এখন কিন্তু ভালো স্ক্রিপ্ট চয়েস করছে। আর এই যে শাস্তিতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে, যেটা একটা বড় মাস্টার স্ট্রোক। মিঠুন চক্রবর্তী মানিয়ে এখন বক্স অফিসে আগুন লাগছে। মিঠুন চক্রবর্তীর হিউজ ফ্যান ফলোয়িং বাংলায় রয়েছে, সেটা আমরা কাবুলিওয়ালাতেও দেখেছি, প্রজাপতির সময়ও দেখেছি। তো এই যে শাস্ত্রীর মধ্যে যে কমার্শিয়াল ভাইসটা রেখেছে, মিঠুন চক্রবর্তী আসছে গাড়ি থেকে হাত তুলছে, অত লোক দাঁড়িয়ে রয়েছে, একটা কমার্শিয়াল বিজিএম বাজছে, প্লাস সোহমের সঙ্গে একটা ফেস অফ। সোহম রীতিমতো মিঠুনটাকে ধরার জন্য একটা মানে পুরোপুরি চ্যালেঞ্জ করছে। তো এই ব্যাপারটা কিন্তু দারুণ দেখতে লাগছে। এবং অনেকদিন পর, অনেক যুগ পর সোহমের সিনেমার ট্রেলার দেখে হলে যেতে ইচ্ছা করছে, যেটা বহুদিন হয়নি, বহু যুগ হয়নি। তো সেটা তো অবশ্যই ভালো লাগছে। এবং আমি তো বললাম যে শাস্ত্রী বড় রকম একটা চাপে ফেলতে পারে বাকি দুটো সিনেমাকে। এমনও হয়ে যেতে পারে দেখা গেল এটাই হয়তো পুজোর সব থেকে বড় হয়তো কালেকশন আনলো। আমি তোমাদেরকে এটাও বললাম, এটাও কিন্তু হওয়ার চান্স রয়েছে। এবং সোহম হয়তো মানে নিজের কেরিয়ার একটা বড় হিট দিতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মন থেকে চাইবো সোহমের একটা কামব্যাক হোক অবশ্যই। আর দাদা, আমরা দেখেছি যে তুমি যখন বুমেরাং নিয়ে অনেক ভিডিও যখন করেছো, বা যখন জিদ্দাকে নিয়েও ভিডিও করেছো, তখন বলেছিলে যে বুমেরাং খুব একটা বড় হিট। বাট ওখানে মানে নিচের দিকে কমেন্টে অনেকেই তোমার কাছে জানতে চেয়েছিল যে বুমেরাং এর এক্স্যাক্টলি বক্স অফিস বা বুমেরাং এর বাজেটটা কি। তো সেটা কখনো মানে জিদ্দার যে প্রোডাকশন, সেই প্রোডাকশন থেকেও রিভিল হয়নি। বাট তোমরা তো মানে অনেক বেশি চর্চা করো, তো মানে আমরা হয়তো ছবি দেখি, but আমরা বক্স অফিস বেশি কম চর্চা করি। তো এবার তোমাদের কাছে মানে সেটা আনুমানিক কত, মানে বাজেট এবং বক্স অফিস? হ্যাঁ, যেটুকু আমি শুনেছিলাম বুমেরাং এর বাজেট হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 কোটির মধ্যে। আমি তখন এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। বুমেরাং এর বাজেট আমি শুনেছি 1 থেকে 1.5 কোটির মধ্যে, অনেকে 4 কোটি বলছে, অনেকে 5 কোটি বলছে। এখন বাংলাতে ওই বাজেটে সিনেমা করার কথা কেউ ভাবতেই পারবে না, জাস্ট ইম্পসিবল ব্যাপার। কেউই করবে না, কেউ রিস্ক নেবেই না। সবকিছুরই যেগুলো আগে যে পরিমাণ টাকা খরচ করতো, সেই একই ইনফ্রাস্ট্রাকচারে এখন দামগুলো কমিয়ে দেওয়া হয়েছে। যে জিনিস আমরা 5 কোটি টাকা পেতাম, সেটা এখন আমরা 1.5 কোটিতেও পাচ্ছি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি পুরোপুরি ভেতরকার এখন ব্যাপার। তো যে কারণে বুমেরাং দেখে মনে হতে পারে প্রচুর বাজেটের সিনেমা, কিন্তু ওই জিনিসটাই যেভাবে কম বাজেটের মধ্যে করেছে, সেটা সত্যি প্রশংসার জায়গা। অন্য কোনো ইন্ডাস্ট্রি হলে করার কথা ভাবতেও পারবে না। তো বুমেরাং এর বাজেট হচ্ছে মূলত 1 থেকে 1.5 কোটির মধ্যে। এবং আমার মনে হয় সিনেমাটার কালেকশন যেটুকু যা আমি দেখলাম, আজকে শুধুমাত্র তো মাল্টিপ্লেক্স দিয়ে বিচার করলে হবে না। বাংলাতে সিঙ্গেল স্ক্রিনে বহুদিন ধরে রায়ত্ব রয়েছে চিন্তার, বহু যুগ ধরে। আজকে যদি বনি বলে আমার সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলছে, কেউ বিশ্বাসও করবে না, সবাই গিয়ে খিল্লি করবে। আজকে তুমি পোস্ট করো জিদ্দার সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলছে, কেউ হাহা রিয়াক্ট দিতে পারবে না। প্রত্যেকে স্যার লাভ রিয়াক্ট দেবে, দরকারটা শেয়ারও করবে। কারণ তারা জানে এটার কাছে বিশ্বাসযোগ্যতা রয়েছে যে আমার সিনেমা মানে জিদ্দার সিনেমা সিঙ্গেল স্ক্রিনে ভালো চলে। তো এখনো তুমি যদি খোঁজ খবর নিয়ে দেখো, বুমেরাং মফস্বলের অনেক জায়গাতে কিন্তু এখনো চলছে, সেগুলো কিন্তু শো হচ্ছে। হ্যাঁ, আমি তার বেশ কারণটা কি সেই জায়গাতে? বিস্তারিত দেখেছিলাম যে সেখানে আমি দেখলাম যে জলপাইগুড়িতে এখনো বুমেরাং চলছে। হ্যাঁ, 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 এখনো সেখানে চলছে, বহু জায়গাতে রেসপন্স ভালো। প্লাস যে সিনেমা মাল্টিপ্লেক্সে এত দর্শক টানতে পারছে জিদ্দার, যার সিঙ্গেল স্ক্রিন এমনি রাজত্ব রয়েছে, তাহলে ভেবে নাও না তোমরা কি করতে পারে জিদ্দা। মাল্টিপ্লেক্সে যার সিনেমা লোকে টিকিট কেটে দেখছে, সিঙ্গেল স্ক্রিনে তো দেখবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার ধারণা সিনেমা মোটামুটি 3.5 কোটির কাছাকাছি গেছে। অনেকে এটা মানবে না, অনেকে আমি জানি কমেন্ট বক্সে এসে তোমাকে বলবে যে প্রিন্স কি বলছে, এই বলছে, হ্যান বলছে, সব জিনিস তোমরা দেখতে পাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাই সত্যি কথা। বাজেট 1 থেকে 1.5 কোটি, কালেকশন ওই 3 থেকে 3.5 কোটি। জিদ্দা এমনি এমনি নিজের সিনেমাকে সুপারহিট বলে না। তাহলে মানুষকেও লিখে দিতে পারতো যে চলো ভাই সগৌরবে চলছে 3য় সপ্তাহে সুপারহিট, লেখেনি কিন্তু। তো এই হচ্ছে ব্যাপার আলটিমেটলি। আর দাদা, আমরা যেটা দেখেছি যে আমাদের জিদ্দা চেঙ্গিজ বলে যে ছবিটি, সেই ছবিটি একটা মানে আমাদের তো মাস কমার্শিয়াল ছবি ছিল। তো সেটা আমাদের সবে প্যান ইন্ডিয়াতে একটা মানে ভালো রকম ভাবে ব্যবসা করে এসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ছবি যেগুলো প্যান ইন্ডিয়া যাচ্ছে, এই জিদ্দার ছবি ছাড়াই আমি যদি বলি, সেই ছবিগুলো কিন্তু অত ভালো ব্যবসা করতে পারছে না। মানে সেটা কেন, মানে সেটা কি অনলি ফেস ভ্যালু, মানে জিদ্দার কি অনলি ফেস ভ্যালু আছে বলেই তিনি রাজত্বটা করেছেন? মানে আমরা দেখলাম যে শাকিব খানও যখন তুফান নিয়ে যখন গেল, অনেক জায়গায় তুফান রিলিজ করলো আজকে, লন্ডন, ইউকে, কিন্তু সেইখানে কিন্তু আমরা সেই পরিমাণ ভাবে হাউসফুলটা দেখতে পারলাম না। মেনলি হাউসফুল হচ্ছে বাংলাদেশ এবং বেশ কিছু জায়গা, আমাদের কলকাতাতেও অত ভালো চলেনি। তো এটা কি মেনলি ফেস ভ্যালুর জন্যই হচ্ছে?
হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে তো ফেস ভ্যালু অবশ্যই একটা বিরাট বড় ব্যাপার। আজকে তো অনেকেরই সিনেমা রিলিজ করলো ওখানে, কিন্তু কজন তারানাদার্স বা কজন সুমিত কাদেল বা কজন ওখানকার নামকরা লোকজন সেটা নিয়ে কথা বলেছে? কথা তো বলেনি। আজকে বাংলায় প্রথম হিন্দি ট্রেলার তারানাদার যেটা পোস্ট করেছে নিজের ফেসবুকে, সেটা কিন্তু চেঙ্গিসেরই। তার আগে কিন্তু কোনো কিছু নেই বাংলা সিনেমা নিয়ে, তার কোনো খোঁজ খবর ছিল না বা জায়গা ছিল না। আজকে বলিউড হাঙ্গামা থেকে একটা বাংলা সিনেমাকে বলা হচ্ছে বছরের হাইস্ট প্রসার হয়েছে, হিন্দি রীতিমতো চ্যালেঞ্জ আনতে পেরেছে একটা বাংলা সিনেমা হিসেবে। তো এইগুলো তো এমনি এমনি হচ্ছে না, জিদ্দা তো নিশ্চয়ই ফোন করে বলে দিচ্ছে না যেগুলো বলো, তাহলে তো সবাই করতে পারতো, এইভাবে তো হয় না। তো অবশ্যই ফেস ভ্যালু একটা ব্যাপার, প্লাস আমি বলবো চেঙ্গিসের প্রমোশনটা না খুব ভালো হয়েছিল। যেভাবে সুরজ কুমার থেকে শুরু করে সমস্ত ইউটিউবারদের গিয়ে কথা বলে, সুরজ কুমার ধরো একটা ইন্টারভিউ নিচ্ছে, সেখানে 6 লাখ লোক দেখছে। তো তার মধ্যে বহুত হিন্দি অডিয়েন্স দেখছে যে একটা নতুন কাজ আসছে, বাংলা ইন্ডাস্ট্রি যেটার কোনো অস্তিত্ব ছিল না সেটা থেকে একটা কাজ আসছে, সেটা আমাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো যে কারণে একটা ক্রেজ কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল। আর যখন সালমান খানের সিনেমা চলছে, সেই সময় দাঁড়িয়ে মুম্বাই যদি একটা কোনো বাঙালি অভিনেতা হাউসফুল দিতে পারে, তো তাকে নিয়ে আর কোনো প্রশ্ন তোলার জায়গাই থাকে না। যারা প্রশ্ন তুলছে তাদের ব্রেনে কিছু নেই আলটিমেটলি, তাদের তাদের ব্রেনে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু নেই, তাদের ব্রেন জাস্ট লস্ট হয়ে গেছে। কারণ চেঙ্গিস সময় কি হয়েছে আমরা সবাই জানি। আর তখন মানে চেঙ্গিসের ক্রেজটাই অন্যরকম ছিল। তো এটাই ব্যাপার, ফেস ভ্যালু তো অবশ্যই জিদ্দার ভয়ঙ্কর ফেস ভ্যালু রয়েছে। আজকে গুগলেও বক্স অফিস দিয়ে যে সবকিছু বিজনতা আছে, গুগলে জিদ্দাকে বলে মানে টলিউড কিং বলা হতো না। জিদ্দাকে নিয়ে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়, জিদ্দাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সার্চ আজও হয়। তো সেইটা কিন্তু একটা হিউজ ভাবে জায়গা তৈরি করেছে। এবং সেটা তো অবশ্যই তুমি দেখতে পাবে, বাকি কোনো বাংলা প্যান ইন্ডিয়ান ট্রেলার নিয়ে যখন কোনো রিভিউর কথা বলছে, তার যত না ভিউজ আসছে, জিদ্দার মানুষ নিয়ে বা চেঙ্গিস নিয়ে কথা বলার সময় তাদের ভিউজ অনেক বেটার এসছে। সেটা কেন? জিদ্দার সেই লুকটা রয়েছে, জিদ্দার সেই গেট আপ রয়েছে, আর জিদ্দার সেই ফেস ভ্যালু তো অবশ্যই অবশ্যই একটা বিরাট বড় জায়গা। আর দাদা আমার কাছে আরেকটা যেটা প্রশ্ন, আমি এটা তোমাকেই করবো ভেবেছিলাম, যে আমরা যে পুরোনো দিনে যেরকম ভাবে ছবি দেখেছি একটা টাইমে, মানে যেগুলো আমাদের নস্টালজিক ছবি, যে দেবদার পাগলু বা চ্যালেঞ্জ বা জিদ্দার ক্ষেত্রে আমরা প্রিয়তমা, তারপরে হচ্ছে নীল আকাশের চাঁদনি, তো ওয়ান্টেড, তো এই ধরনের মানে আগের যুগের যে আমরা যদি এখন ছবি, আগের যুগের যদি ছবি দেখি আর তার সঙ্গে এখনকার যুগের যদি আমি ছবি দেখি, আমরা মেলাতে পারি না। এটা আমরা দেবদার ক্ষেত্রে হোক বা জিদ্দার ক্ষেত্রে হোক বা বুমবাদার ক্ষেত্রে হোক। তো এটা কেন হয়, মানে এটা, মানে এটা কি সত্যি মানে কিছু পরিবর্তন তো হয়েছেই, মানে এটা কেন হচ্ছে? হ্যাঁ, এই দেখো এই পরিবর্তনটা তো সমস্ত ইন্ডাস্ট্রিতেই হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তুমি যে সিনেমাগুলোর কথা বললে সেটাতে রোম্যান্স বিরাট পরিমাণে ছিল। প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে রোম্যান্স গুরুত্বপূর্ণ। কিন্তু এখন তুমি ভেবে দেখো রোমান্টিক সিনেমা কটা চলছে? কোনো ইন্ডাস্ট্রিতে রোমান্টিক সিনেমাকে সেইভাবে ওয়ার্ক করছে? করছে না। তাহলে তো আজকে শাহরুখ খান রোম্যান্স কিং, সে তো রোম্যান্স করেই কামব্যাক করতে পারতো। ইভেন ডাঙ্কি পুরোপুরি একটা রোমান্টিক টাইপ অফ কাজই কিন্তু ছিল আলটিমেটলি ভালো করে দেখলে। তো সেটা যে বক্স অফিস এনেছে জওয়ান বা পাঠান, তার থেকে অনেক বেটার বক্স অফিস এনেছে। তো যে কারণে নতুন হিরো উঠে আসছে না। ভালো করে লক্ষ্য করে দেখো, জিৎ, দেব, সোহম, এরা সব তো রোমান্টিক সিনেমা করে, বা বুম্বা তো রোমান্টিক সিনেমা করে অমর প্রেম করে ফেম পেয়েছিল। বা সালমান খান বলিউডে ম্যানে প্যার কিয়া, শাহরুখ খান ডিডিএল, যে এই রোমান্টিক সিনেমায় একটা হিরো কিন্তু তৈরি করে, ছেলে মেয়েদের মধ্যে কথাবার্তা হচ্ছে প্রেমের সিনেমা নিয়ে, এইভাবে একটা স্টারের কিন্তু জন্ম হয়। এবার বাংলাতে সত্যি কথা বলতে গেলে এই প্রেমের সিনেমা ভালো হচ্ছে না। যখন হচ্ছে তখন লোকে দেখছে। পরিণীতা একটা দুর্দান্ত প্রেমের সিনেমা ছিল আজকের দিনে দাঁড়িয়ে। পরিণীতা তো ভালো বক্স অফিস এনেছিল। কিন্তু বাবলি দেখে কেউ বলবে না যে এটা একটা ইউথদের মতো বানানো একটা প্রেমের সিনেমা। যে কারণে যতই রাজ চক্রবর্তী প্রমাণ করার চেষ্টা করুক বাবলি ভালো চলেছে, বাবলি ভালো চলেছে, আলটিমেটলি কিন্তু ভালো চলেনি। তো এইটা একটা পরিবর্তন হয়েছে। অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাজেট যেহেতু বেশি, তাই অ্যাকশন সিনেমাগুলো দেখতে ভালো লাগছে, সেগুলো দেখে হলে গিয়ে আমরা সিটি মারছি, হাততালি দিচ্ছি। বাংলা সিনেমায় যেহেতু বক্স অফিসটা আগের থেকে কমেছে, তাই সেই লেভেলের অ্যাকশন সিনেমা দেখে সেই ভাইবসটা কাজ করছে না। প্লাস যদি বছরে মাত্র দুটো কি তিনটে কমার্শিয়াল সিনেমা হয় না, আর সেই বাংলা কমার্শিয়াল সিনেমার প্রতি টানটা থাকে না। তখন কি সারাক্ষণ একটা মার্কেট ছিল কমার্শিয়াল যুগে, সেই মার্কেটটা বন্ধ হয়ে গেছে। একদিকে মিঠুন দা আসছে, একদিকে বুম্বাদা আসছে, একদিকে জিৎ আসছে, দেব আসছে, সোম পর্যন্ত, প্রত্যেকে অঙ্কুশ পর্যন্ত কমার্শিয়াল সিনেমা করেছে। তো সেইটাতে একটা পরিবর্তন হয়েছে। এখন আজকের দিনের মতো করে কমার্শিয়াল সিনেমা তৈরির একটা চেষ্টা চলছে। তো তাও দেখো সেই হাইপ কিন্তু হচ্ছে না। মির্জা একটা ভালো কাজ ছিল, কিন্তু অনেক বেটার বক্স অফিস হয়তো ডিজার্ভ করে, হয়নি, যেটা আরো হতে পারতো। তো সেটা ব্যাপার, অবশ্যই ব্যাপার, সিনেমার কোয়ালিটি খারাপ হয়নি। অডিয়েন্সের এক্সপেকটেশনটা অনেকটা বেশি হয়ে গেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রতি। আগে কি কমেতেই আমরা খুশি ছিলাম, এখন আমরা চাইছি বিরাট কিছু। আমরা চাইছি মানে বাংলাতে এমন কিছু হোক যা হয়নি, সেটা হতে তো টাইম লাগবে, একদিনে তো হবে না। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার।
আর দাদা আমরা যেটা দেখেছি যে আগে আগে যখন দেবদাস ছবি করেছিলেন যে অ্যামাজন অভিযান, তখন সেটার একটা বক্স অফিস ছিল, একটা বিশাল লেভেলের বক্স অফিস ছিল, 48 কোটি টাকা। তার থেকে হয়তো কিছু বেশি হবে, কারণ ওটা অনেক জায়গা, আরো অনেক জায়গাতে চলেছিল বাইরে। তো এবার অ্যামাজন অভিযান, তারপর এই যে দেবদাস প্রজাপতি, এই ছবিগুলোতে আমরা দেখছি একটা মানে 10 কোটির উপরে একটা বক্স অফিস যাচ্ছে, কিন্তু এখন আমাদের রিসেন্টলি 48 কোটি টাকার সেই বক্স অফিসটাকে আমরা ভাবতেই পারছি না, মানে ভাবলেও আমাদের কিরকম একটা লাগছে। তো মানে সেটা মানে শুধুমাত্র কি মানে সিনেমার পরিবর্তন হয়েছে, নাকি মানে না এরকম ধরনের ছবি হচ্ছে, কিন্তু কিন্তু তাও হতে পারছে না, এটা কেন হচ্ছে? হ্যাঁ দেখো, এইটা সত্যি কথা। তো আমি যেটা আগের পয়েন্টটাতেও বললাম যে বাংলার অডিয়েন্স বাংলা সিনেমা দেখা কমিয়ে দিয়েছে। এখন যেহেতু এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে, আজকে যখন অ্যামাজন অ্যাডভেঞ্চার এসেছিল, সাপের ভিএফএক্স নিয়ে যতই খিল্লি হোক না কেন, লোকজন টিকিট কেটে হলে গেছে। তার কারণ হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও ভিএফএক্স এর মান যে সেই উন্নত মানের জায়গাটা ছিল তা কিন্তু নয়। সাউথেও বলি বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে বলি, তখনও ভিএফএক্স দেখবে ভালো করে অতটা উন্নত কিন্তু ছিল না। যে কারণে বাঙালি অডিয়েন্স মেনে নিয়েছিল। হাতে হাতে ফোন ছিল না, সাউথে বা বলিউডের কাজগুলো দেখে নিচ্ছিল না। যে কারণে সেই অডিয়েন্স যারা আজকে স্ত্রী টু ভিড় করে দেখছে বা জওয়ান ভিড় করে দেখছে, তারা তখন বাংলা সিনেমাটা দেখতে যেত। এখন কিন্তু সেই ভিড়টা হচ্ছে না। লোকে একটা জিনিস বুঝতে পারছে যে এদের বাজেট ওই 10 থেকে 15 কোটি খুব বেশি হলে হবে, না হলে 1 থেকে 1.5 কোটি বা 5 কোটির মধ্যে থাকবে। তো তার অডিয়েন্স প্রথম থেকে একটা জিনিস সেট করে নিচ্ছে যে ভিএফএক্স আহামরি কিছু হবে না, বা আমরা হলে গিয়ে 250 টাকা 300 টাকা খরচ করে বিরাট কিছু দেখতে পাবো না। আর সত্যি কথা বলছি, বাংলা সিনেমা যদি মাল্টিপ্লেক্স নির্ভর হয়ে থাকে, তাহলে এই কিছু আরবান সেন্ট্রিক মুভি চলবে। কমার্শিয়াল সিনেমা মাল্টিপ্লেক্সে চলবেই না, কখনোই চলবে না। গ্রামে গঞ্জে সিঙ্গেল স্ক্রিন বাড়াতে হবে, প্রচন্ড পরিমাণে বাড়াতে হবে। যে কেন বাঁকুড়ার লোককে, সাধারণ যারা বাঁকুড়ার মানুষ, তাদেরকে কেন বহু কিলোমিটার দূরে গিয়ে সিনেমা দেখতে হচ্ছে? তাদের কথা কেন ভাবা হচ্ছে না? তারাই তো ভিউজটা এনে দিচ্ছে, প্রচুর পরিমাণে সেখানে অডিয়েন্স রয়েছে। তো সেইগুলো আগে ক্রিয়েট করতে হবে, সিঙ্গেল স্ক্রিন বাড়াতে হবে। ওই মাল্টিপ্লেক্সে কিছু রয়েছে সেখান থেকে নির্ভর করে বসে থাকলাম, তাতে কিন্তু হবে না। এই হচ্ছে মেন ব্যাপার। তখন এই জিনিসগুলোর উপর নির্ভরতা ছিল, মানুষ অল্পতে খুশি ছিল বলে একটা চাঁদের পাহাড় বা একটা অ্যামাজন অ্যাডভেঞ্চার আমাদের কাছে বিরাট কিছু ছিল। এখন আমাদের কাছে বিরাট কিছু ব্যাপারটা কিন্তু কমে গেছে। আজকে যদি চাঁদের পাহাড় 3 আনতে হয়, সেটা পাবলিক মাথায় সেট করে নিচ্ছে বাজেট হবে 30 থেকে 35 কোটি। আলটিমেটলি তা কিন্তু হবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে বক্স অফিস অনুযায়ী তাদের বাজেট কম, তারা সেই অনুযায়ী চেষ্টা করছে। সেই সব দর্শক এইভাবে ভাবে, আজকে চাঁদের পাহাড় 3 বা রঘু টাকা তো আবার সেই বক্স অফিস কিন্তু আনতেই পারে। এটা অডিয়েন্সের মেন্টালিটি। আর দাদা আমার যে আজকে লাস্ট কোশ্চেন, যে যেটা তুমিও অক্ষয় কুমারের fan, আমিও অক্ষয় কুমারের fan, তাই জন্যই আজকে কোশ্চেনটা জিজ্ঞাসা করছি যে আমরা রিসেন্টলি একটা জিনিস কিছুদিন আগে লক্ষ্য করেছিলাম যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই একটা খুব মানে একটা খুব জায়গায় খুব রটাচ্ছে যে মিটু সিনেমাটা তার জন্য হিট হয়েছে। এটা কি হিট হয়েছে শ্রদ্ধা কাপুরের জন্য, নাকি রাজকুমার রাওয়ের জন্য, নাকি অক্ষয় কুমারের জন্য, নাকি মানে এটার মূল ভূমিকা কার এই সিনেমাটা হিট হওয়া? তো এটা তুমি কি বলতে চাও? মানে আমরা দেখেছিলাম যে এই মানে এই যে কন্ট্রোভার্সিটা নিয়ে অরিত্রদা কথা বলেছিল, রূপমদা কথা বলেছিল, বা তুমি খুব একটা কথা বলোনি, বা সাগর মেঘলাও কথা বলেছিল। তো এটার মানে কারণটা কি, মানে মানে এটা কি তার জন্য হিট হয়েছে এটা? হ্যাঁ, প্রথমেই আমি একজন অক্ষয় কুমার ফ্যান হয়ে বলছি। আমি, তুই হয়তো জানবি যে আমি অক্ষয় কুমারের খুব বড় একটা ফ্যান। তো সেই ফ্যান হয়ে বলছি, অক্ষয় কুমারের জন্য স্ত্রী টু কোনোভাবেই হিরো হয়নি। এটা একটা ভুল ধারণা। এটা আমিও মন থেকে মেনে নিচ্ছি, এটা কখনোই সম্ভব নয়। আমিও চাই অক্ষয় কুমার একটা দুর্দান্ত কামব্যাক হোক, কিন্তু স্ত্রী টু কখনোই অক্ষয় কুমারের জন্য হিট হয়নি, এটা পুরোপুরি ভুল কথা। স্ত্রী টু শ্রদ্ধা কাপুরের জন্য হিট হয়নি, স্ত্রী টু রাজকুমার রাওয়ের জন্য হিট হয়নি। স্ত্রী টু পুরোপুরি একটা নতুন জনরা ক্রিয়েট করেছিল, যে জনরায় বলিউডে কখনো কাজ হচ্ছিল না, বহু যুগ হয়ে গেছিল। ফোকলোর গল্পের ওপর কাজ, সেটাকে একটা কমার্শিয়াল হয়তো প্রেজেন্ট করা, সিনেমার মধ্যে কমেডি, তারপর ভয়ের ব্যাপার আমি স্যাপার এই সবকিছু দাদা রয়েছে। মাঝখানে একটু কথা বলছি যে আমাদের যে রিসেন্টলি মানে 3 এর আগে এই জনারের মোটামুটি দুটো কাজ হয়েছিল, যেটা একটা করেছিলেন বরুণ ধাবান ভেরিয়া, এবং আরেকটা করেছিল মুঞ্জা। তো মুঞ্জা ছবিটা একটা মানে আনরেকর্ড মানে বক্স অফিস এনে দিয়েছিল, যেটা মানে কেউ ভাবতেই পারেনি ওরকম একটা ছবি, ছোট ছবি। কিন্তু আমরা দেখেছি ভেরিয়া অতটা পরিমাণে কালেকশন করতে পারেনি। তো মানে সেটা কি শুধুমাত্র গল্পের জন্য? ভেড়িয়ার ক্ষেত্রে যেটা ব্যাপারটা হয়েছিল কি, সিনেমাটার হাই প্রথম থেকেই খুব একটা আহামরি কিছু ছিল না। আর বরুণ ধাওয়ানের ট্র্যাক রেকর্ডটা একটু খারাপ যাচ্ছিল। বরুণ ধাওয়ান মাঝখানে এমন এমন কিছু কাজ করছিল, বা ট্রেলারটার মধ্যে আমরা সিনেমায় যা যা জিনিস দেখেছি, ট্রেলারে কিন্তু অত কিছু রিভেল করা হয়নি সেইভাবে, যেটা ট্রেলার দেখে বিরাট ভাইবস আসবে বা দারুণ কিছু হবে, এই জিনিসটা কিন্তু ছিল না।
সত্যি কথা বলতে গেলে। তো যে কারণে ভেরিয়ার হাইপটা একটু কম ছিল, প্লাস মানে যেহেতু কনসেপ্ট একটা অন্যরকম, ওইরকম ধরনের জিনিস অডিয়েন্স তখন অতটা অ্যাক্টিভলি নেয়নি, যে কারণে ভেরিয়ার বক্স অফিসটা সেই লেভেলের আসেনি। তবে বরুণ ধাওয়ানের ওই সময় বক্স অফিসের দিক দিয়ে বিচার করলে তাও ঠিকঠাক ছিল, খুব ভালো বলবো না, ঠিকঠাক ছিল মোটামুটি। আর মুঞ্জার ক্ষেত্রে কি হয়েছে, মুঞ্জার যেটা প্রথম হিট হয়েছে গানটা, গানটা ভয়ানক রকমের হিট হয়েছিল। আমার নামটা মনে পড়ছে না, গানটা চরম লেভেলের হিট হয়, প্রচুর পরিমাণে রিলস হয়। আর শেষ পর্যন্ত সিনেমাটার কনসেপ্টের সঙ্গে এই যে ওই ইউনিভার্সাল অংশ হচ্ছে। নিনজা সিনেমার ওই সার্জারির যে লাস্টে যে গানটা ছিল নাচের, ওই গানটা হিট হয়েছিল বেশি। হ্যাঁ, ওই গানটার কথা বলছি, তারাস তারাস গানটার নাম। তো সেই গানটা হিট হয়, সেটা একটা বিরাট ভাবে হাইপ ক্রিয়েট করে, প্লাস ওয়ার্ড অফ মাউথ দারুণ এসেছিল। ভেরিয়ার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড অফ মাউথটা মিক্স এসেছিল, কিন্তু মুঞ্জার ক্ষেত্রে দারুণ এসেছিল। এবং স্ত্রী টু এর সঙ্গে কানেক্টেড লোকে ভালোভাবেই বুঝে গেছিল। আর স্ত্রী টুর ক্ষেত্রে এটা বললাম কি, প্রথমবারই যখন স্ত্রী আসে, সেই সময় বক্স অফিস যে রেঞ্জ ছিল, সেই সময় ভেরি 120 কোটি 25 কোটি বক্স অফিস এনেছিল। তারপর টিভিতে বা ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর লোক দেখেছিল। এবং এই সময় কোভিড এর পরে বেসিক্যালি এই ধরনের সিনেমাই বেশি চলছে, লোকে টিকিট সংগ্রহ করে রাখছে এই ধরনের কাজ দেখতে যাওয়ার জন্য। তো সেইটা রীতিমতো মানে ব্লাস্ট হয়ে এসছে, এবং সেই কারণে আজকে এই বক্স অফিস এসছে। তবে এটা কখনোই এক্সপেক্ট করিনি যে জাওয়ানের রেকর্ডটা ভেঙে যাবে। এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এটা করতে সত্যি কথা বলতে গেলে দম লাগে। তবে এটার জন্য শ্রদ্ধা কাপুর বা রাজকুমার রাও বা অক্ষয় কুমার কাউকে ক্রেডিট দিয়ে দেওয়াটা কিন্তু ভুল। সব থেকে বড় ক্রেডিট হচ্ছে আমার কৌশিক, যে সিনেমাটা স্ক্রিপ্ট লিখেছে এবং ডাইরেকশনটা করেছে। তার থেকে বড় ক্রেডিট কিন্তু কারণ নেই, সে হচ্ছে এই সিনেমার সব থেকে বড় সুপারস্টার। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো দাদা এইগুলোই ছিল। থ্যাংক ইউ তুমি আসার জন্য, মানে ইন্টারভিউ তোমার টাইম থেকে টাইম দেওয়ার জন্য। আমরা বলবো যে তুমি পরবর্তীকালে আরো ভালো ভালো কাজ করো। আর তোমার একটা শর্ট ফিল্ম দেখতে চাই, যেরকম আমরা অরিত্রদার ক্ষেত্রে রিপনদার ক্ষেত্রে দেখেছি, মানে তোমার একটা দেখতে চাই ইউটিউব চ্যানেলে। তো তুমি যদি দাদা লাস্টে কিছু বলার থেকে একটু বলে দাও। প্রথমেই বলবো, তুই খুব ভালো কাজ করছিস, খুবই মন দিয়ে কাজ করছিস, অনেস্টলি কাজ করছিস, ভাল লাগছে দেখে। এইভাবেই কাজ করে যা। আমি আমার যারা সাবস্ক্রাইবার প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো কাজ করছে। এই চ্যানেলগুলোর পাশে থাকো, তবেই আমাদের কমিউনিটি আরো বড় হবে। আমিও প্রে করব তুই যেন আমাকে ছাপিয়ে যাস কোনো একদিন। আমি দেখতে পাই আমার যখন 50,000 হচ্ছে, তোর দেখবো হয়তো 52,000 হয়ে গেছে। আমি মনে প্রাণে খুব খুশি হবো সেটা দেখতে পেলে। আর সব থেকে একটা বড় কথা বলবো, যে এটা আমার ধারণা যে বিরাট কিছু এক্সপেকটেশন রাখিস না, মানে ইউটিউব রিভিউ কমিউনিটিতে। কারণ এইখানে না ভাগ্য কপালটা বিরাট ভাবে ইম্পর্টেন্ট। তো তুই এখন ইউটিউবের পাশাপাশি যে কাজটা করছিস বা যে পড়ার মধ্যে রয়েছিস, আমি বলবো সেটাও মন দিয়ে কর, পাশাপাশি ইউটিউবটাকে ভালো করে কর, সেটা আই থিঙ্ক সব থেকে বেটার হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর এটাই বলবো যে খুব ভালো থাক, সুস্থ থাক, যেটা আমি বলে থাকি সবাইকে আমার ভিডিওতেও, তোকেও সেম কথা বললাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, বাই বাই। একদম একদম একদম। তুমি লিভ, হ্যাঁ তুমি হ্যাঁ, লিভ ভালো করতে থাকিস। পারো দাদা। হ্যাঁ, তুমি লিভ করতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে তুমি ঠিক আছে লিভ ঠিক আছে।